আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। গুম খুনের অভিযোগ স্বীকার করে ক্ষমা চেয়েছে র্যাব। মহাপরিচালক বললেন, বিলুপ্তির বিষয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত। মামলা শেষ হলে দেশে ফিরবেন তারেক রহমান, লন্ডন থেকে ফিরে জানালেন মির্জা ফখরুল। বিজয় দিবস উপলক্ষে বিএনপির 4 দিনের কর্মসূচি। অন্তর্বর্তী সরকারকে নিয়ে ভারতে বসে শেখ হাসিনার সমালোচনায় ভারতের সায় নেই। পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটিকে ব্রিফিংয়ে বিক্রম মিস্ত্রি। সাবেক প্রতিমন্ত্রী পলক ও যাত্রাবাড়ী থানার ওসিকে জিজ্ঞাসাবাদে ট্রাইব্যুনালের অনুমতি। আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় ব্যাখ্যা দেওয়ার নির্দেশ। এবং বরেণ্য সঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার মারা গেছেন। 21শে পদকপ্রাপ্ত গুণী ব্যক্তিত্বের চিরবিদায়ে সাংস্কৃতিক অঙ্গনের শোক। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। জানাবো বিস্তারিত খবর। র্যাবের আয়নাঘর ছিল স্বীকার করে বাহিনীর মহাপরিচালক বলেছেন, গুম কমিশনের তদন্তের স্বার্থে তা এখনও অবিকৃত অবস্থায় আছে। র্যাবের বিরুদ্ধে গুম, খুন, অপহরণের অভিযোগ স্বীকার করে ভুক্তভোগী ও দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন র্যাবের মহাপরিচালক। সকালে কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় সভায় সংস্থাটি বিলুপ্তির বিষয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত বলে উল্লেখ করেন র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। মানবাধিকার লঙ্ঘন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তুলে পুলিশ সংস্কার কমিশনের কাছে র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে বিএনপি। এমন প্রেক্ষাপটে সমসাময়িক বিষয় ও সাম্প্রতিক কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে র্যাব মহাপরিচালক AKM শহীদুর রহমান বলেন, কোনো সংস্থা বিলুপ্তির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সরকারের। র্যাব বিলুপ্তির বিষয়ে আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব আমরা নিষ্ঠার সঙ্গে আন্তরিকতার সঙ্গে পালন করব এবং এই ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেটাই শিরোধার্য। সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আমরা থাকব। সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো র্যাবের বিরুদ্ধে গুম, খুন ও অপহরণের অভিযোগ স্বীকার করেন বাহিনীর প্রধান। র্যাব সৃষ্টির পর আজ পর্যন্ত যে সমস্ত জনগণের যারা র্যাব দ্বারা নির্যাতিত বা অত্যাচারিত হয়েছেন তাদের কাছে এবং যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যেমন নারায়ণগঞ্জের 7 খুন সহ যারা র্যাব কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি এবং পাশাপাশি এই সমস্ত ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার যাতে হয় সেটা আমরা প্রত্যাশা করি। র্যাবের আয়নাঘরের কথাও স্বীকার করেন মহাপরিচালক। জানান, এ পর্যন্ত 58 কর্মকর্তা সহ 4000-এর বেশি র্যাব সদস্যকে শাস্তির আওতায় আনা হয়েছে। র্যাবে যে আয়নাঘরের যে বিষয়টা এসেছে সেটা আপনার এটা তো ছিল, আছে এবং কমিশন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যা অবস্থায় আছে ওই অবস্থায় রাখার জন্য। কোথাও এখন কোনো রকম যেন কোনো পরিবর্তন না করা হয়। প্রতিষ্ঠা শুরু থেকে জঙ্গি অভিযান, গ্রেপ্তার নিয়ে র্যাব কোনো নাটক সাজিয়েছিল কিনা এমন প্রশ্নে মহাপরিচালক বলেন, এসব অভিযোগ ভিত্তিহীন। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। জুলাই আগস্টে পুলিশের কর্মকাণ্ড ও নিরাপরাধ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আবারও ক্ষমা চেয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। ক্রাব মিলনায়তনে অনুষ্ঠানে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই জানিয়ে তিনি বলেন, 16ই ডিসেম্বর বড়দিন,
31st নাইট ও নববর্ষ উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মহানগরীর সর্বোচ্চ জননিরাপত্তায় ডিএমপি সচেষ্ট বলেও জানান তিনি। ডিএমপি কমিশনার বলেন, যারা 5ই অগস্ট পরবর্তীতে অন্যায়ভাবে হামলা মামলা করেছে সবাইকে বিচারের আওতায় আনা হবে। পরে ক্র্যাব সদস্যদের সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি ও সদস্যদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার তুলে দেন তিনি। ষোলোই ডিসেম্বর, 25শে ডিসেম্বর এবং ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে অনেক জায়গা ঢাকাবাসীর জমায়েত হবে। এখন পর্যন্ত এই সকল অনুষ্ঠানের জন্য নিরাপত্তার কোনো ঘাটতি নেই এবং কোনো আশঙ্কা নেই বলে আমি মনে করি। লন্ডন থেকে দেশে ফিরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, মামলাগুলো শেষ হলেই দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিজয়কে ফলপ্রসূ করতে তারেক রহমান সবাইকে ধৈর্য ধরতে বলেছেন বলেও জানান তিনি। গণতন্ত্রের প্রথম পদক্ষেপ নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন মির্জা ফখরুল। শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে 4 দিনের কর্মসূচি দিয়েছে বিএনপি। রাহুল রায়ের রিপোর্ট। লন্ডন সফর শেষে 11 দিন পর দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি সাংবাদিকদের জানান, যে উদ্দেশ্যে লন্ডনে গিয়েছেন তা সফল হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরতে পারেন, নেতাকর্মীদের জন্য তার কি বার্তা, সেগুলোও জানান মির্জা ফখরুল। ওনার যখন সুযোগ হবে, অর্থাৎ আপনার মামলা মোকদ্দমাগুলো শেষ হয়ে চলে আসবে, এই বিজয়কে ফলপ্রসূ করতে হলে অবশ্যই সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে এবং গণতন্ত্রের যেটা প্রথম পদক্ষেপ ফটক, সেই ফটকে যে নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে। মির্জা ফখরুল বলেন, বিএনপি সবার আগে সংস্কারের কথা বলেছে। প্রয়োজনীয় সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে সাহায্য করার কথাও বলেন তিনি। আমরা 2 বছর আগে সংস্কারের কথা বলেছি, 31 দফা সংস্কার দিয়েছি। তারও আগে 2016 সালে আমরা আপনার ভিশন ফর আপনার এনপি 2030 দিয়েছিলাম এবং আমরা এখনও বলছি যে আমরা ন্যূনতম সংস্কারগুলো করে নির্বাচন দেওয়ার জন্য। এই জন্যে যে বাংলাদেশে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, এই সমস্যাগুলো নির্বাচিত সরকার ছাড়া সমাধান করা বেশ চ্যালেঞ্জিং। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে শীতার্তদের মাঝে বস্ত্র বিতরণ করেছে কৃষক দল। জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির 4 দিনের কর্মসূচি ঘোষণা করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। ভারত পাকিস্তানের মধ্যকার কিছু ইস্যুর কারণে সার্ক সক্রিয় হচ্ছে না, এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, দুটি দেশের মধ্যকার সমস্যা অন্য দেশগুলোকে প্রভাবিত করা উচিত নয়। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন অনকোলজি এসএফওর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে অনলাইনে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, প্রতি বছর দক্ষিণ এশিয়ার নেতারা যদি সাক্ষাৎ করেন, একসঙ্গে দাঁড়িয়ে ছবি তোলেন, তাহলে গোটা বিশ্বের কাছে বার্তা যায় যে সবাই একসঙ্গে আছে। প্রধান উপদেষ্টা বলেন, ক্যান্সার চিকিৎসায় যে প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন তা এখনও বাংলাদেশ পাচ্ছে না। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নিয়ে ভারতে অবস্থানকারী শেখ হাসিনার সমালোচনায় ভারতের সায় নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। গত সোমবার ঢাকা সফর শেষে বুধবার ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিকে ব্রিফ করার সময় একথা বলেন বিক্রম মিস্ত্রি। এই কমিটির সভাপতি লোকসভায় বিরোধী দল কংগ্রেসের নেতা শশী থারুর। ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনো একক রাজনৈতিক দল বা একটি সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়। শেখ হাসিনা তার মন্তব্যের জন্য ব্যক্তিগত যোগাযোগ ডিভাইস ব্যবহার করছেন। ভারত সরকার তাকে এমন কোনো প্ল্যাটফর্ম বা সুযোগ দেয়নি। এছাড়াও ব্রিফিংয়ে তিনি বলেন, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতার অভিযোগে ভারত উদ্বিগ্ন, তবে এই সংক্রান্ত সহিংসতার ঘটনায় 88 জনকে গ্রেফতার করার খবরকে ভারত স্বাগত জানায়।
ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক আলোচনার মাধ্যমে ভালো হবে বলে মনে করেন পরিবেশ উপদেষ্টা। শেখ হাসিনাকে ভারত আশ্রয় দেয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ হয়েছে, যা স্বাভাবিক বলে মনে করেন তিনি। যখন সময় হবে তখন বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে মনে করেন এলজিআরডি উপদেষ্টা। সচিবালয়ে শুষ্ক মৌসুমে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে পরিবেশ দূষণ রোধে করণীয় নির্ধারণে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপদেষ্টারা এসব কথা বলেন। বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, তার যদি কোনো জনগোষ্ঠীর মনে হয় যে কোনো একটা দেশের একটা কাজে সে সংক্ষুব্ধ, তারা সেই সংক্ষোভের বিষয়ে তাদের মতামত জানাতেই পারে। সেজন্যই যে দুই দেশের মধ্যে সম্পর্কের কালো মেঘ কাটবে না তা না। আমার কাছে মনে হয় যে এই ক্ষোভ প্রকাশের মাধ্যমেও কিন্তু আলোচনার একটা ক্ষেত্র তৈরি হয়। হ্যাঁ, এবং ভারতের সাথে তাদের যে পররাষ্ট্র সচিব এসেছিলেন সেখানে সম্পর্কটা পুনর্মূল্যায়নের এবং নতুন করে যাত্রা শুরুর একটা প্রক্রিয়া শুরু হয়েছে। প্রোপাগান্ডা যে করা হয়েছে এটা ইন্টারন্যাশনালি ন্যাশনালি খুব স্পষ্ট একটা বিষয়, এবং এটা নিয়ে এখন আমি ভারতীয় কয়েকটা গণমাধ্যমেও এই পরিবর্তনটা দেখতে পেয়েছি যে তারাও এটাকে অ্যাড্রেস করছে যে প্রোপাগান্ডা হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়গুলো বিবেচনা করবে কোনো মিডিয়া নিউজ দেখে, তখন তারা আসলে সঠিকভাবে বিবেচনাটা করতে পারবে, যে আসলে ক্রিটিক্যালি বিবেচনা করতে পারবে যে এটা কি ফ্যাক্ট কিনা। তো এটা মনে হয় যে একটা গুড ডেভেলপমেন্ট এবার হয়েছে। তো পরবর্তীতে এর সুফলটা আমরা পাবো আশা করি। জুলাই আগস্টে ইন্টারনেট সেবা বন্ধ করে গণহত্যার ঘটনা গোপন করায় সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে 18 ডিসেম্বর আর গণহত্যার অভিযোগে যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে একই সাথে গ্রেফতারি পরোয়ানা জারির পর অনেক আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় 7 দিনের মধ্যে ব্যাখ্যা দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। মাজহারুল হক মান্নার রিপোর্ট। জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে। এই সময় সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য প্রসিকিউশনের মাধ্যমে তদন্ত সংস্থা আবেদন করে। জুলাই আগস্ট গণহত্যার তদন্তের অগ্রগতি ঠিকমতো অবহিত করতে না পারায় তদন্ত সংস্থার প্রতি অসন্তোষ প্রকাশ করেন আদালত। পরে শুনানি শেষে আদেশ দেন চেয়ারম্যান সহ 3 বিচারকের ট্রাইব্যুনাল। জুনায়েদ আহমেদ পলক, তাকে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে তদন্ত সংস্থা সেখানে জিজ্ঞাসাবাদের জন্য আমরা আদালতের কাছে অনুমতি চেয়েছিলাম। আদালত সেটা মঞ্জুর করেছেন। জুলাই আগস্টে ছাত্র জনতার উপরে সংগঠিত যে গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ, সেগুলোর পরিকল্পনা বাস্তবায়নের ব্যাপারে সরাসরি দায়িত্বপ্রাপ্ত ছিলেন। ইন্টারনেট সেবাকে বন্ধ করে দিয়ে এই বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে গোটা দুনিয়াকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে রেখেছিলেন। এই গণহত্যার তথ্য মানুষের কাছে পৌঁছার ব্যাপারে তিনি বিঘ্ন সৃষ্টি করেছিলেন। বাংলাদেশের সবচাইতে বড় গণহত্যাটা হয়েছিল যাত্রাবাড়ীতে। সেই হত্যাকাণ্ডের যারা প্রধান ভূমিকা পালন করেছিলেন ঘটনাস্থলে, তার মধ্যে একজন হচ্ছেন যাত্রাবাড়ী থানার তদানীন্তন ওসি আবুল হাসান। কেন তারা এরকম নির্মমতার আশ্রয় নিয়েছে, এই সব ব্যাপারে তথ্য উদ্ঘাটনের জন্য আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চেয়েছি। একদিনের জন্য অফিস চলাকালীন সময় তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি আদালত দিয়েছেন। গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও অনেক আসামি পালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করে প্রসিকিউশন। আসামিরা পালিয়ে যাচ্ছে, আমরা তো ডেফিনেটলি বলবো যে এটা এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা ভূমিকা আছে। কাজে তাদের কি ভূমিকাটা ছিল সেই ব্যাপারে আদালত যেহেতু তাদের কাছ থেকে ব্যাখ্যা চেয়েছেন, তারা ব্যাখ্যার দিক। আদেশের পর যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে নিয়ে যাওয়া হয় কারাগারে। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এবং তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে 6টি মামলা করেছে দুদক। ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানিয়েছেন, 5 আগস্টের পর যেসব দুর্নীতির অনুসন্ধান শুরু হয়েছে সেসব তদন্ত দ্রুততার সাথে শেষ করবে দুদক। রোকসানা আমিনের রিপোর্ট। নতুন কমিশনের কাজে যোগদানের পরপরই সরব দুর্নীতি দমন কমিশন। প্রাথমিক অনুসন্ধানের সুপারিশের ভিত্তিতে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এবং তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে 6টি মামলা দায়ের করেছে দুদক। মামলার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন দুদকের মহাপরিচালক। সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং সাবেক টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী এবং মির্জা আজম সাবেক সংসদ সদস্য 3 জনের বিরুদ্ধে
এবং তাদের পরিবারের সদস্য সহ সবার বিরুদ্ধে মোট 6টি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পরবর্তী সময়ে আরও যদি কারো সম্পৃক্ততা পাওয়া যায় এবং আরও যদি সম্পদের তথ্যাদি পাওয়া যায় সেগুলিও আলোচ্য মামলায় এগুলি সম্পৃক্ত করা হবে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে অনুসন্ধান অব্যাহত থাকবে বলে জানান তিনি। কমিশন কাজ শুরু করেছে, সেই বার্তাটাই আমরা আপনাদের কাজ দিয়েছি এবং এই অনুসন্ধান এবং তদন্তের কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা আশা করছি যে এই 5 আগস্টের পরে আমাদের যে অনুসন্ধানগুলো ইতিমধ্যে গৃহীত হয়েছে সেগুলির অনুসন্ধান কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ হবে এবং আপনারা এর ফলাফল জানতে পারবেন। এছাড়া সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, সাবেক এমপি বাহাউদ্দিন বাহার সহ 5 সাবেক সংসদ সদস্যের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। দেশের যে কোনো প্রয়োজনে বিমান বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। যশোরে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে একথা বলেন তিনি। কক্সবাজারের বিমান ঘাঁটি শীঘ্রই পরিপূর্ণ ঘাঁটিতে রূপান্তরিত হবে বলেও জানান বিমান বাহিনীর প্রধান। এবারের কুচকাওয়াজে 12 জন নারী সহ 74 অফিসারকে কমিশন প্রদান করা হয়। যশোর থেকে ঘুরে এসে আলী আসগারের ভিডিও চিত্রে মইনুল হাসানের রিপোর্ট। যশোরে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমির প্যারেড গ্রাউন্ডে 85তম বাফা কোর্সে কমিশনপ্রাপ্ত অফিসারদের রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠান। প্রথমে বাহিনীর প্রধান কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে জুলাই বিপ্লবে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নবীনদের আকাশসীমা রক্ষায় সর্বোচ্চ দায়িত্ব পালনের তাগিদ দেন তিনি। প্রযুক্তি নির্ভর আকাশ যুদ্ধ এবং দ্রুত পরিবর্তনশীল বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদেরকে সর্বদা প্রস্তুত রাখতে হবে। উদীয়মান, সৎ ও তেজদীপ্ত কর্মকর্তা হিসেবে প্রিয় বিমান বাহিনীকে তোমরাই নিয়ে যাবে সফলতার স্বর্ণ শিখরে। কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটি শীঘ্রই পরিপূর্ণ ঘাঁটিতে রূপান্তরিত হবে বলে জানান বিমান বাহিনীর প্রধান। বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যগণ ভবিষ্যতে দেশের যে কোনো ক্রান্তি লগ্নে আরো বলিষ্ঠ ভূমিকা পালন করতে সক্ষম বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। 85তম বাফা কোর্সে সোর্ড অফ অনার ও বিভিন্ন পদক পাওয়া ক্যাডেট অফিসাররা জানালেন শেষ রক্তবিন্দু দিয়ে হলেও দেশ রক্ষার প্রতিশ্রুতি। বাংলাদেশ বিমান বাহিনী ভবিষ্যতে আরো সমৃদ্ধশালী এবং উন্নয়নশীল বাহিনী হিসেবে গড়ে উঠবে। ভবিষ্যতে আমি দেশের জন্য নিজের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও চেষ্টা করে যাব এবং সবসময় চেষ্টা করব দেশ ও দশের জন্য নিজেকে নিয়োজিত করতে। প্রশিক্ষণ শেষে 74 জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করলেন। বাংলাদেশ বিমান বাহিনীর প্রত্যাশা দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বাংলার আকাশ মুক্ত রাখবেন তারা। বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি যশোর থেকে মইনুল হাসান, চ্যানেল আই। ক্যান্সার প্রতিরোধ, চিকিৎসা ক্ষেত্রে আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময় এবং সার্ক অঞ্চলের উন্নয়নে ঢাকায় শুরু হয়েছে দ্বিতীয় গ্লোবাল হেলথ ক্যাটালিস্ট এবং 19তম সার্ক ফেডারেশন অন অনকোলজিস্টস কনফারেন্স। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি সম্মেলন উদ্বোধন করেন। বিশ্বের বিভিন্ন দেশের 1200 অংশগ্রহণকারীর পাশাপাশি 50 জনের বেশি শীর্ষস্থানীয় ক্যান্সার বিশেষজ্ঞ সম্মেলনে অংশ নিয়েছেন। সাদি মাহমুদের রিপোর্ট। 2050 সালের মধ্যে বিশ্বব্যাপী ক্যান্সারে মৃত্যুহার অর্ধেক কমিয়ে আনার লক্ষ্যে বিভিন্ন দেশে গ্লোবাল হেলথ ক্যাটালিস্ট সামিট আয়োজন করছে মার্কিন গ্লোবাল হেলথ ক্যাটালিস্ট সোসাইটি। তারই ধারাবাহিকতায় বাংলাদেশেও আয়োজিত হচ্ছে এই সামিট। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইটালি, চীন, জর্ডান, কানাডা এবং সার্ক অঞ্চলের দেশগুলো থেকে প্রতিনিধিরা ঢাকার একটি অভিজাত হোটেলে সম্মেলনে অংশ নিয়েছেন। প্রথম দিনই বিশ্বব্যাপী ক্যান্সারের বর্তমান পরিস্থিতি ও চিকিৎসা ব্যবস্থা বক্তব্যে তুলে ধরেন বিশেষজ্ঞরা। এডুকেশন এন্ড ট্রেনিং একটা সৃষ্টি করতে হবে যাতে আমরা এই ক্যান্সারের যে যারা চিকিৎসা করে বা যারা সাপোর্ট করে তাদেরকে যেন আমরা এটা একটা উই ক্যান ট্রেন দেম। যে আমাদের লোকাল আমাদের ডেভেলপমেন্ট করা উচিত, যেখানে আমরা আমাদের নিজেদের লোকজনের জন্য অল্প খরচে কিভাবে আমরা ভালো চিকিৎসা ব্যবহার করতে পারি। সো এই জিনিসগুলো সাম অফ দ্য ইম্পর্টেন্ট মেসেজেস ফ্রম দিস মিটিং।
আয়োজকরা বলছেন, এই সম্মেলনের মাধ্যমে ক্যান্সার প্রতিরোধ ও চিকিৎসা ক্ষেত্রে আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময় এবং সার্ক অঞ্চলের উন্নয়নে একযোগে কাজ করার সুযোগ তৈরি হবে। আমাদের এবারে মটো হচ্ছে যে ব্রিজিং গ্যাপস বাই কোলাবোরেশন, যদি এখানে যারা পৃথিবীর যারা আসছে তার সাথে কোলাবোরেট করে আমরা আমাদের বাংলাদেশের ক্যান্সারকে ডেভেলপ করতে চাবো। প্রত্যেকটা ক্যান্সার রোগীর অধিকার আছে সর্বশ্রেষ্ঠ চিকিৎসা পাওয়ার। আমরা মনে করি এই জাতীয় অনুষ্ঠান, এই জাতীয় কনফারেন্স সেই সুযোগটাকে অনেক বড় করে দেয়। এই কনফারেন্সের শেষ 2 দিন স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সহ ক্যান্সার চিকিৎসার নানা বিষয়ে আলোচনা করবেন বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। বরেণ্য সঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকাল 7:45 রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সব স্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য শুক্রবার সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে পাপিয়া সারোয়ারের মরদেহ রাখা হবে। এরপর ধানমন্ডি ঈদগাহ মসজিদে জুম্মার পর জানাজার নামাজ হবে। তার মৃত্যুতে শোকের আবহ সঙ্গীতাঙ্গনে শোকাহত চ্যানেল আই পরিবার। সুলতানা হিমুর রিপোর্ট। ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার। সেই যুদ্ধ শেষ হয় বৃহস্পতিবার সকালে। তার মরদেহ রাখা হয়েছে বারডেম হাসপাতালের হিমঘরে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, সবার শ্রদ্ধা নিবেদনের জন্য শুক্রবার সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত পাপিয়া সারোয়ারের মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। বাদ জুমা ধানমন্ডি ঈদগাহ মসজিদে জানাজার নামাজ হবে। পাপিয়া সারোয়ারের প্রয়াণে শোকাহত চ্যানেল আই পরিবার। তারকা কথনের আয়োজনে গুণী এই শিল্পীকে স্মরণ করা হয়। তার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য চ্যানেল আইয়ে খোলা হয়েছে শোক বই। পাপিয়া সারোয়ারের জন্ম বরিশালে 1952 সালের 21শে নভেম্বর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন। 1973 সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়তে যান পাপিয়া সারোয়ার। 1967 সাল থেকে বেতার ও টেলিভিশনে তালিকাভুক্ত শিল্পী হিসেবে গান করেন তিনি। নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম। বর্ণাঢ্য সঙ্গীত জীবনে পাপিয়া সারোয়ার বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। 2021 সালে 21 পদকে ভূষিত হন গুণী এই শিল্পী। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। বিগত 15 বছর উন্নয়নের নামে যে তামাশা চলেছে, নতুন বাংলাদেশ সেই পথে হাঁটছে না বলে জানালেন নির্মাতা ও সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। বুধবার রাতে পলিটিক্যাল স্যাটায়ার ধর্মী চলচ্চিত্র 840 প্রিমিয়ারে একথা বলেন তিনি। অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত চলচ্চিত্রটির প্রিমিয়ার আয়োজনে ছিলেন তথ্য উপদেষ্টা, ক্রীড়া উপদেষ্টা সহ বিশিষ্টজনরা। শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে চলচ্চিত্র 840। সুলতানা হিমোর আরেকটি রিপোর্ট। ব্যবহার করতে জানে না তারা নির্ধারণ করে এই শহরের কে মেয়র হবে। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে পলিটিক্যাল স্যাটায়ার ধর্মী তুমুল জনপ্রিয় নাটক ছিল 420। সেই নাটকের ধারাবাহিকতায় 17 বছর পর নতুন রূপে ফিরছে এর সিকুয়েল। তবে এবার নাটক রূপে নয়, চলচ্চিত্র রূপে। মুক্তির অপেক্ষায় জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকীর চলচ্চিত্র 840। চায় না তো ফকিরের কাছে, এটা তো আপনার কাছে। তোকে কোয়ার্টারে কারেন্টের লাইন কে দিছে? আপনি দিয়েছেন। সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সের মহাখালী শাখায় অনুষ্ঠিত হয় চলচ্চিত্রটির প্রিমিয়ার। ছিলেন তথ্য উপদেষ্টা, ক্রীড়া উপদেষ্টা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা বলেন, দেশের মানুষের মনস্তত্ত্ব পরিবর্তনে সংস্কৃতির বিকাশ জরুরি। আশা করি 840ও 420-এর মতোই সবার মধ্যে সাড়া জাগাবে। আমাদের যেরকম একটা আপরাইজিং হয়েছে, আমাদের এরকম মনোজগতেও সাংস্কৃতিক জগতেও আরো আপরাইজিং প্রয়োজন আসলে। সিনেমাটি প্রযোজনা করেছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও ইমপ্রেস টেলিফিল্ম। আয়োজনে নির্মাতা ও সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী কথা বলেন বিগত সরকারের কর্মকাণ্ড নিয়েও। বাংলাদেশে গণতন্ত্রের নামে, দেশ পরিচালনার নামে এত তামাশা হয়, রাজনীতির নামে এত তামাশা হয়, ফলে এটা তো স্যাটারের খুবই উর্বর ভূমি হওয়ার কথা। আমরা অলরেডি কথা বলছি, আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব দেশের বাইরেও এটা দেখানোর। এবং 13 ডিসেম্বর সারা দেশের 20টির বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্র 840। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, নরসিংদীর পলাশে 2টি সার কারখানা ভেঙে একটি কারখানা করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার।
নরসিংদীর পলাশে মাল্টিপারপাস অডিটোরিয়ামে বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের মৃত্যুবার্ষিকীর সভায় এসব কথা বলেন তিনি। মঈন খান বলেন, স্বৈরাচারেরা বিদেশি কাপড় আমদানি করে দেশীয় কাপড়ের বাজার ও শিল্প ধ্বংস করেছে। মিলেনিয়াম ইউনিভার্সিটির চেয়ারপারসন অ্যাডভোকেট রোকসানা খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পোস্ট ডক্টরাল গবেষক ডক্টর মাহরিন খান। অন্যায়ের বিচার হতে হবে। জনগণ যাকে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ভোট দিয়ে বিজয়ী করবে, সেই জনগণের সত্যিকার প্রতিনিধি হবে। দামি এমপি দিয়ে সংসদ গঠন করা যাবে না। ভারত সরকার বাংলাদেশ ও এদেশের রাজনীতিকদের ওপর গত 16 বছর কর্তৃত্ব করেছে, এখন আর সেই সুযোগ পাবে না বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ববি হাজ্জাজ। জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় পতাকা প্রদর্শন অনুষ্ঠানে তিনি একথা বলেন। বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে ভারতীয় গণমাধ্যম ভিত্তিহীন প্রচারণা চালাচ্ছে উল্লেখ করে এর প্রতিবাদ জানিয়েছে এনডিএম। ভারতীয় কর্তৃপক্ষকে বাংলাদেশকে যথাযথ মর্যাদা দেওয়ার আহ্বান জানান ববি হাজ্জাজ। জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবিরের সাথে বৈঠক করেছে সৌদি আরব বিএনপির 10 সদস্যের প্রতিনিধি দল। এ সময় কনসুলেটের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও মধ্যপ্রাচ্য বিএনপির সাংগঠনিক সমন্বয়ক আহমেদ আলী মুকিব। আলোচনায় অংশ নেন মীর মনিরুজ্জামান তপন, আব্দুল হান্নান, কেফায়েতুল্লাহ চৌধুরী, প্রকৌশলী নুরুল আমিন সহ অন্য নেতারা। নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। বাশার আল আসাদ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর সিরিয়ার নতুন প্রশাসন আইনের শাসন প্রতিষ্ঠায় নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে সিরিয়ার নাগরিকদের পুলিশে যোগ দিতে আহ্বান জানিয়েছে নতুন প্রশাসন। ইসরায়েলি সেনারা সিরিয়ার বিভিন্ন এলাকায় ঢুকে পড়ায় এমন পদক্ষেপ নিচ্ছে দেশটির অন্তর্বর্তী সরকার। এছাড়া সিরিয়ার বিভিন্ন স্থানে ইসরায়েলি বিমান বাহিনী হামলা চালাচ্ছে। বিমান ঘাঁটি, অস্ত্র তৈরির কারখানা, যুদ্ধ বিমান এবং ক্ষেপণাস্ত্র কেন্দ্র তাদের হামলার লক্ষ্যবস্তু। ইসরায়েলি প্রধানমন্ত্রী বলছে, সিরিয়ার আসাদ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর সেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে পদক্ষেপ নিচ্ছে তারা। এদিকে আসাদ পরিবারের ক্ষমতা গ্রহণের পর দেশের অনেক নাগরিক অন্য দেশে শরণার্থী হয়ে আশ্রয় নিয়েছিল। অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল বশির অন্য দেশের আশ্রয় নেওয়া শরণার্থীদের ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছেন। এবার আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের দুনিয়া আইস্ক্রিনে প্রদর্শিত হচ্ছে জনপ্রিয় সব মঞ্চনাটক। এরই ধারাবাহিকতায় আইস্ক্রিনে চলছে মঞ্চনাটক টিনের তলোয়ার। ব্রিটিশ শাসনামল নিয়ে গড়ে উঠেছে নাটকটির গল্প, যেটি পরিবেশন করেছে প্রাঙ্গণে মোড় নাট্যদল। নাটকটির নির্দেশনা দিয়েছেন অনন্ত হীরা। আইস্ক্রিন সাবস্ক্রাইব করে নাটকটি উপভোগ করতে পারবেন দর্শকরা। এবার জানাবো কৃষি সংবাদ। শখের বশে নিজ কর্মস্থলের ভবনের ছাদে আখের পর এবার ধান চাষ করে আলোড়ন তুলেছেন বরিশাল ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্সের পরিচালক ডক্টর নাফিসা জাহান। তিনি মনে করেন যে কোনো খালি জায়গাতে চাইলে চাষ করে সফল হওয়া যায়। এবার রয়েছে প্রকৃতি সংবাদ। মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব চলছে। আইনের তোয়াক্কা না করেই রাতের আঁধারে বালু তুলছেন প্রভাবশালীরা। এতে নদী ভাঙনের কবলে পড়েছে কয়েকটি গ্রাম। সব হারিয়ে নিঃস্ব মানুষের তালিকা যেমন দীর্ঘ হচ্ছে, তেমনি বিপর্যয় ঘটছে পরিবেশ প্রতিবেশে।
মৌ চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার বদলে দিয়েছে উত্তরবঙ্গের মৌ চাষীদের জীবনমান। মাঠ পর্যায় থেকে বাজারজাতকরণ পর্যন্ত মধু সংগ্রহে সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে আর্থিকভাবে লাভবান হচ্ছেন চাষি, তৈরি হচ্ছে কর্মসংস্থান। এ কাজে অর্থ সহায়তা দিচ্ছে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। রাজধানীতে ব্লেন্ডার্স চয়েস ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। 30টি ক্যাটাগরিতে এবারের অ্যাওয়ার্ড বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়। এ আয়োজনে ছিলেন ইস্পাহানির চেয়ারম্যান মির্জা আহমেদ ইস্পাহানি, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম ও বিশিষ্টজনেরা। এবছর ফিল্ম ও ড্রামায় 9টি, সঙ্গীতে 3টি, সমালোচকদের মাধ্যমে নির্ধারিত 12টি ও কন্টেন্ট নির্মাতাদের জন্য 5টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছে। রাজধানীতে চালু হলো মেনচেস ফ্রোজেন ইয়োগার্টের প্রথম আউটলেট। সন্ধ্যায় রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ের উদয় টাওয়ারে আউটলেটটির উদ্বোধন করেন মেট্রো গ্রুপের চেয়ারম্যান কবির আহমেদ ভূঁইয়া। 2007 সালে লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়ার ভ্যালি ভিলেজে ডান্না এবং অ্যামেট ক্যান্ড ওয়েল শুরু করে মেনচেস। বর্তমানে ব্র্যান্ডটি 20টি দেশের 500-র বেশি আউটলেট রয়েছে। বনানী ও ধানমন্ডিতে আরও 2টি আউটলেট চালু হবে। বিগত সরকারের নেয়া শিশু শ্রম নিরসন প্রকল্পের শ্বেতপত্র প্রকাশের আহ্বান জানিয়েছেন শ্রম সংস্কার কমিশনের সভাপতি সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। বাল্যবিবাহ বন্ধে উপজেলা ও পুলিশের অভিযানের খবর পাওয়া গেলেও শিশু শ্রমের বিরুদ্ধে কোনো অভিযান হয়নি। শিশু শ্রম নিয়ে কাজ করা সংগঠনগুলোর সাথে আলোচনা করে সুপারিশ চূড়ান্ত হবে বলে জানান তিনি। রাজধানীর একটি হোটেলে চাইল্ড লেবার এলিমিনেশন প্ল্যাটফর্ম CELP উদ্বোধনীতে প্রধান অতিথি ছিলেন কমিশন সভাপতি। এডুকো বাংলাদেশের পরিচালক আব্দুর রহিম আয়োজনে সভাপতিত্ব করেন। তৃণমূল পর্যায়ে মানুষের অর্থনৈতিক সচ্ছলতা ও জীবনমান উন্নয়ন নিয়ে রংপুরে মতবিনিময় সভা হয়েছে। নগরীর এনজিও ফোরাম মিলনায়তনে আশার বিভাগীয় ব্যবস্থাপক SM বেলাল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডক্টর রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন আশার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শাওলি ঝর্ণা, উপপরিচালক শেখ ওবায়দুল্লাহ, প্রেস ক্লাবের সভাপতি মোনাব্বর হোসেন মনা ও সাধারণ সম্পাদক মেরিনা লাভলি। এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গুম খুনের অভিযোগ স্বীকার করে ক্ষমা চেয়েছে র্যাব। মহাপরিচালক বললেন, বিলুপ্তির বিষয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত। মামলা শেষ হলে দেশে ফিরবেন তারেক রহমান, লন্ডন থেকে ফিরে জানালেন মির্জা ফখরুল। বিজয় দিবস উপলক্ষে বিএনপির 4 দিনের কর্মসূচি। অন্তর্বর্তী সরকারকে নিয়ে ভারতে বসে শেখ হাসিনার সমালোচনায় ভারতের সায় নেই, পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটিকে ব্রিফিংয়ে বিক্রম মিস্ত্রি। সাবেক প্রতিমন্ত্রী পলক ও যাত্রাবাড়ী থানার ওসিকে জিজ্ঞাসাবাদের ট্রাইব্যুনালের অনুমতি। আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় ব্যাখ্যা দেওয়ার নির্দেশ। এবং বরেণ্য সঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার মারা গেছেন। 21 পদকপ্রাপ্ত গুণী ব্যক্তিত্বের চিরবিদায়ে সাংস্কৃতিক অঙ্গনের শোক। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।